নমস্কার, আমি বৈশাখী। শিল্প সাহিত্য বাই বৈশাখী চ্যানেলে সকল শ্রোতা বন্ধুদের স্বাগত জানাই। আজ আপনাদের বলবো গল্প বিনিময় বিয়ে। সম্পূর্ণ ভিন্ন স্বাদের একটি গল্প প্রাপ্তবয়স্ক শ্রোতা বন্ধুদের জন্য। গল্প পাঠ এবং লেখায় আমি বৈশাখী বিশ্বাস দেবনাথ। গল্পটি প্রথম থেকে শেষ পর্যন্ত শুনবেন। ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন এবং আপনাদের প্রিয় চ্যানেল শিল্প সাহিত্য বাই বৈশাখী সাবস্ক্রাইব করে বেল বাটন প্রেস করে পাশে থাকতে একদম ভুলবেন না। বন্ধুরা, শিল্প সাহিত্য বাই বৈশাখী এখন চলে এসেছে ইউটিউব মিউজিক পডকাস্টে। ইচ্ছে করলে আপনারা সেখান থেকেও গল্প শুনতে পারেন এবং আপনাদের ব্যক্তিগত মতামত আমার সঙ্গে শেয়ার করতে পারেন। আজ আপনাদের বলবো বিনিময় বিয়ে। সম্পূর্ণ ভিন্ন স্বাদের একটি গল্প পাঠ এবং লেখায় আমি বৈশাখী বিশ্বাস দেবনাথ। গল্পটি অবশ্যই প্রাপ্তবয়স্ক শ্রোতা বন্ধুদের জন্য। যাদের ভালো লাগবে না তারা দয়া করে এড়িয়ে যাবেন। এই গল্পটি সম্পূর্ণরূপে কল্পনা প্রসূত, যদিও কিছু ক্ষেত্রে বাস্তব ঘটনার ছোঁয়া থাকতে পারে। এটি লেখকের কল্পনার সাথে মিশ্রিত একটি সৃষ্টিশীল উপস্থাপন। গল্পটি কোনো ব্যক্তি, ঘটনা বা প্রতিষ্ঠানের সাথে মিলে গেলে তা নিতান্তই কাকতালীয়। এই গল্প শুধুমাত্র বিনোদনের উদ্দেশ্যে তৈরি করা হয়েছে। বড় পেটটা দুই উরুর মধ্যবর্তী স্থানে একটা বিরাট বড় পর্বতের সমান হয়ে দাঁড়িয়ে। তলপেটে অসংখ্য ফাটা দাগ। অসহ্য লাগছে বুধর। বলে, শেভ করতে পারো না? জঙ্গল বানিয়ে ধুয়ে দিয়েছ। আমার তো পেটটা। হ্যাঁ, পোয়াতি মানুষের পেট তো বড় হবেই, সে তো নর্মাল ব্যাপার। তাই বলে পুরুষ মানুষ হয়ে তো আর শরীরের খিদে চেপে রাখতে পারি না। নাও, ঠিক করে শোও দেখি। আজকে থাক, তলপেটে ব্যথাটা বড্ড বেড়েছে। বাচ্চাটা সকাল থেকে নড়ছেও না। তাই বলছি, যদি ঠিকঠাক না শোও তাহলে ওই তলপেটে ক্যাট করে লাথি মেরে বাচ্চা গলিয়ে দেবো একেবারে, বুঝেছ? ভয় পেয়ে যায় দময়ন্তী। বলে, খবরদার তুমি ওই রকম অগ্রাসী হয়েও না। এর আগেও দুটো নষ্ট হয়েছে। হতেই তো পারে সেগুলো ছেলে ছিল। এই তো লাইনে এসো খুকি, তাহলে দেখো সংসারে পুরুষ মানুষের দরকার হয় কি না। এর কি কোনো শেষ নেই? শেষ কি করে হবে? শুরু তো তুমি করতেই দিচ্ছ না। নাও, ঠিক করো। প্রতিদিন রাতের মতো আজও সমস্ত সন্তানদের ঘুম পাড়িয়ে দময়ন্তী আসে বুধর ঘরে। আর বুধর ওই মোটা শরীরটা চেপে ওঠে দময়ন্তীর পেটের ওপর। পেটের বাচ্চাটাও যেন কিলবিল করে নড়ে মাকে বাঁচাতে চায়, কিন্তু পারে না। কিন্তু দময়ন্তীর জীবনটা কি আদৌ এমন ছিল, নাকি সেই বিনিময়ের বিয়ে দময়ন্তীকে শেষ করে দিল একটু একটু করে? মা, খিদে পেয়েছে। হ্যাঁ মা, রান্না হয়ে গেছে, এই তো খাবি। মা তুমি এমন করছো কেন? পেটে একটু ব্যথা করছে তো তাই। মা, তোমার পেটে বুঝি এবার ভাই আছে একটা? জানি না রে মা, কি আছে বলতে পারবো না। তুই কিন্তু বড় হয়ে আমার মতো হবি না। হ্যাঁ, তুই বড় হয়ে হবি। কার মতো হব মা? কার মতো হব? উত্তর দিতে পারে না দময়ন্তী। সেও তো হতে চেয়েছিল। নেক্সট কেউ আছে? প্রিয়া, নেক্সট কেউ আছে? না ম্যাডাম, আর কোনো পেশেন্ট আপাতত দেখতে পাচ্ছি না। উফ, আর যদি কেউ আসে তাকে আর ঢুকতে দিও না, নামও এন্ট্রি করো না। বলো আগামীকাল আবার সন্ধ্যে 7টায় বসবো। একটু রেস্টের দরকার প্রিয়া, এত চাপ নিতে পারছি না। হ্যাঁ ম্যাডাম, যথেষ্ট খাটুনি পড়লো এই সপ্তাহে। ভাবতে পারছো প্রিয়া, আজকে 99 মানে 99খানা পেশেন্ট দেখলাম। বাপরে বাপ! কিন্তু ম্যাডাম, হেতে আপনার নাম কতটা ছড়িয়েছে সেইটা কিন্তু বোঝাই যায়। নাম ছড়ায় সবই বুঝলাম, অর্থ উপার্জন হয় সেটাও না হয় বুঝলাম প্রিয়া, কিন্তু কি যে খাটুনি হয় কাকে বোঝাবো বলো? সবাই তো ভাবে ডাক্তারি পাশ করে পয়সা জমাতে পারলে লাখপতি কোটিপতি হওয়া যায়, কিন্তু মাথা থেকে যে ওষুধের নামগুলো ঠিকঠাক বলতে হয় পেশেন্ট অনুযায়ী, না হলে যে এই পাবলিকই একেবারে আঁচলা বাঁশ ঢুকিয়ে দেবে। কথা শেষ করলো
ডাক্তার দময়ন্তী। প্রিয়া রিসেপশনে বসে নাম লিস্ট করে। এই ক্লিনিকে উনি একমাত্র লেডি ডক্টর নন, এক এক দিনে এক একজন বসেন। তবে উনি জেনারেল ফিজিশিয়ান। সকলেই আসে, দেখে। কয়েক বছরের মধ্যেই ডক্টর দময়ন্তীর নাম ডাক হয়েছে বেশ। ভালোই পসরা ওনার। যেই ক্লিনিকেই বসেন না কেন সেখানে লক্ষ্মী আসে। ডক্টর দময়ন্তী দেখতেও লক্ষ্মীমন্ত, গুণে দেবী সরস্বতীর মতো। এই শহরে একাই একটা ফ্ল্যাটে থাকেন, নিজস্ব কেনা ফ্ল্যাট। বাড়ি রাজস্থান। সেখানে বাবা মা বড়দা বৌদি সকলেই আছে। ফোনে মাঝে মধ্যে কথাবার্তা হয়, এই আর কি। দময়ন্তীর বয়স প্রায় 29-30-এর কাছাকাছি। দময়ন্তী উঠতেই যাবে এমন সময় প্রিয়ার সাথে কার যেন একটা তর্কাতর্কি হচ্ছে ঘরে বসেই সে শুনতে পায়। হাতের কাছে বেল আছে, বাজানোর সাথে সাথেই প্রিয়া বলে, আপনি চুপ করুন মশাই, এখন কাউকে ঢুকতে দিতে পারবো না, ম্যাডামের বারণ আছে। তাছাড়া ম্যাডামের শরীর বড্ড বেশি টায়ার্ড, উনি এক্ষুনি ওনার ফ্ল্যাটে ফিরে যাবেন। প্লিজ প্লিজ একটা বার আমার বন্ধুকে একটু দেখতে দিন প্লিজ। দেখুন ওর মাথা ফেটে গেছে। মাথা ফেটে গেছে যখন কাছেই তো স্থানীয় হাসপাতাল আছে মশাই, সেখানেই নিয়ে যান না, এখানে মরতে কেন এসেছেন? আহ প্রিয়া, কি হয়েছে? আর ম্যাডাম বলবেন না, আপনি সবে বললেন বেরিয়ে যাবেন, এমন সময় মাথা ফাটা পেশেন্ট নিয়ে এসেছে। আপনি কি করবেন বলুন তো? আপনি কি আর অপারেশন করতে পারবেন না? সেলাই? মাথা ফাটা পেশেন্ট কোথায় ফেটেছে ম্যাডাম? প্রিয়া কিছু বলার আগেই আর দময়ন্তী পারমিশন দেবার আগেই আকাশ সরাসরি ওনার ক্লিনিকের মেন দরজার কাছে এসে দাঁড়িয়ে পড়ে। দরজাটা খুলে ভ্যাবাচাকা খেয়ে যায় দময়ন্তী নিজেও। এ কি, আপনি না বলে কই? সরি ম্যাডাম, আপনি জানতে চাইলেন কোথায় কেটে গেছে? আমার না, আমার বন্ধু বসে রয়েছে, প্লিজ প্লিজ একটু দেখে দিন। এ কপালটা কেটে গেছে, কিন্তু রক্ত বেরোচ্ছে বেশ খানিকটা। বাইকে অ্যাক্সিডেন্ট করেছেন বুঝি? ওই আর কি। আসলে তাহলে তো এটা পুলিশ কেস, আপনারা প্লিজ হাসপাতালে যান। নিশ্চয়ই নেশা ভান করেছিলেন তাই। ম্যাডাম ম্যাডাম একেই রাত হয়ে গেছে, তার উপরে ওয়েদার প্রচন্ড খারাপ। খারাপ মানে? বাইরে বৃষ্টি হচ্ছে ম্যাডাম। সে কি প্রিয়া, আমাকে আগে বলনি কেন বাইরে বৃষ্টি হচ্ছে? আমার ড্রাইভার এসেছে? হ্যাঁ ম্যাডাম, অনেকক্ষণ বাইরে দাঁড়িয়ে। আমাকে কেন জানাওনি? আমি শুধু শুধু বসে রয়েছি। প্লিজ ম্যাডাম প্লিজ, আমার পেশেন্টকে একটু দেখে দিন প্লিজ। দময়ন্তী আকাশের কথার পাত্তা দেবার চেষ্টা করছে না। দময়ন্তীর পরনে কালো আর সাদার মধ্যে ছোট্ট ছোট্ট ডুরে কাটা শাড়ি, ম্যাচিং ব্লাউজ, চোখে পাওয়ারের চশমা, বড় বড় চুলগুলো খোপা করে বাঁধা, গলায় টেটিস্কোপ ঝোলানো, হাতে ডাক্তারি ব্যাগ। মোটামুটি সাজগোজের মধ্যেই সম্ভ্রম রয়েছে তার। আকাশ ওনার পাশে এসে হাতে পায়ে ধরে বারবার বললেন, প্লিজ প্লিজ ম্যাডাম একবার দেখে দিন। আপনি শুধু বলে দিন যে ওর কোনো ক্ষতি হবে না তো। আসলে ওর। চলুন চলুন দেখে দিচ্ছি। প্রিয়া, কত নম্বর হলো তাহলে? ম্যাডাম পুরোপুরি 100। ঠিক আছে, তুমি আমার ব্যাগটা একটু আগিয়ে দাও তো প্রিয়া। হ্যাঁ ম্যাডাম, আমি গাড়িতে তুলে দিচ্ছি, আপনি দেখে আসুন। কোথায় আপনার পেশেন্ট? ওই যে ম্যাডাম। দময়ন্তী দেখতে পায় রিসেপশনিস্টের সামনে অনেকগুলো বেঞ্চ আছে। সেই বেঞ্চে ভর্তি পেশেন্ট থাকে। দময়ন্তী যখন ক্লিনিকে ঢোকে ঠিক সন্ধে 7টার সময়, আর তাদেরকে দেখতে দেখতেই আজকে 11:30 বেজে গিয়েছে। অনেক বাচ্চা কাচ্চাও এসেছিল আজ, বুড়োরাও রয়েছে। আসলে এখন ওয়েদার চেঞ্জের সময় তো, সর্দি কাশি জ্বর লেগেই আছে সবার। তার উপরে কি একটা অসুখ আবার বেরিয়েছে, তাতে মানুষের ভয় আরো বেশি বৃদ্ধি পেয়েছে। কেউ বিশ্বাসই করতে চাইছে না যে ওই অসুখটা নতুন নয়, অনেক পুরনো। যুগের সঙ্গে তাল মিলিয়ে তাদেরও তো আপডেট হতে হয়। কই দেখি। দময়ন্তী আগিয়ে যায় আকাশের বন্ধুর সামনে। সে মাথা হাত দিয়ে বসে রয়েছে, ঠকঠক করে কাঁপছে। আকাশেরও অবস্থা বেশ শোচনীয়, চিন্তিত। আচ্ছা দেখি কোথায় কেটেছে। দময়ন্তী পাশে গিয়ে দাঁড়ায় ছেলেটির।
বয়সে এই 32-33 মতো হবে। বেশ লম্বা, পরনে ঘিয়ে কালারের শার্ট ছিল আর কালো প্যান্ট, তাতে একটু একটু রক্তের ছিটে লেগেছে। কপাল একেবারে সামান্য একটু কাটা। দময়ন্তী হেসে বলল, হাতটা সরান একটু দেখি। আরে বাবা, এ তো সামান্য একটু কেটেছে, তাতেই এত? ম্যাডাম ম্যাডাম আমি বাঁচবো তো? আমি মরে যাব না তো? পেশেন্টের মুখ থেকে এমন কথা শুনে দময়ন্তী আকাশ থেকে পড়ল। হাসবে না কাঁদবে বোঝা মুশকিল। আকাশ বলে, আসলে ম্যাডাম রক্তে ভীষণ ভয় পায়, একটু কেটে গেলেই হোহর একেবারে হাওয়া টাইট হয়ে যায়। দেখুন বাইক থেকে ছিটকে পড়ে গেছে, আমি বললাম তোর খুব একটা বেশি লাগেনি। ওর মাথা ঘুরে, জানেন এই জামা যে ভিজে গিয়েছে, ওকে জল দিতে হয়েছে চায়ের দোকানে বসিয়ে। জল দেওয়ার পরে ওর মাথা ঘোরা ঠিক হয়। আমাকে তারস্বরে চিৎকার করে করে মারতে শুরু করে আর বলে এক্ষুনি ডাক্তারদের কাছে নিয়ে যেতে, ওনাকে আর বাঁচবে না, ওরা এত রক্ত বেরোচ্ছে। হয় হয়, কিছু কিছু পেশেন্টের নার্ভের দুর্বলতা থাকে। আপনার কিচ্ছু হয়নি, আপনি একদম ঠিক আছেন। আমি ওষুধ লিখে দিচ্ছি, এগুলো খেয়ে নেবেন আর একটা ইঞ্জেকশন নিয়ে নেবেন। আমার কাছে নেই, দাঁড়ান 1 সেকেন্ড। প্রিয়া 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 রিসেপশনেই বসে রয়েছে, দময়ন্তীর ব্যাগটা ওর ড্রাইভারের কাছে রেখে। এখন প্রিয়াও বেরিয়ে যাবে। হ্যাঁ ম্যাডাম, দেখো তো টক্সাইড আছে নাকি? হ্যাঁ ম্যাডাম আছে, নিয়ে এসো। দেখি জামাটা একটু খুলতে হবে যে, না হলে কলারটা একটু গোটান। আমার গা হাত পায়ে খুব ব্যথা, আমি মরে যাব না তো? আচ্ছা মুশকিল তো, আপনি ডাক্তারদের কাছে এসেছেন, মরবেন কেন? দেখি, এই খোল খোল, যেটা খুলতে বলছে। এ বুদ্ধ খোল। কি বললেন? ওনার নাম কি? আমার বন্ধুর নাম বুদ্ধদেব। নামটা বড্ড বেশি ব্যাকডেটেড তবুও। ও তাই আমি একটু অবাকই হয়ে গিয়েছিলাম। আপনি? আমি আকাশ, আকাশ রায়। আর ও ও হলো বুদ্ধদেব। বুদ্ধদেব। কথা শেষ করার আগেই বুদ্ধ দিয়ে উঠল একটা চিৎকার, কারণ ততক্ষণে তার হাতে ইঞ্জেকশনের সিরিঞ্জ প্রবেশ করেছে। চিৎকারটা এমন যেন ক্লিনিকের চত্বরে বসে থাকা রাত জাগা পাখি আর পশুগুলো তারস্বরে পালাবে। মানে কি নাকি হয়ে গেল একটা এমন ব্যাপার। থামুন তো মশাই, ব্যাটা ছেলে মানুষ হয়ে ইঞ্জেকশনে কেউ এত ভয় পায়? বাপরে বাপ। প্রিয়া দাও, রেখে দাও এটা। দেখি, কিচ্ছু হয়নি, কেটে গেছিল তাই ইঞ্জেকশনটা দিয়ে দিয়েছি, সেপটিক যাতে না হয়। আর এই কটা ওষুধ লিখে দিলাম, সামনেই পেয়ে যাবেন। আমি আসি। হ্যাঁ ম্যাডাম, ম্যাডাম আমি মরে যাব না তো? বুদ্ধ হাত ধরে বসে রয়েছে। আকাশ বুদ্ধর দিকে বেশ শাসনের দৃষ্টিতে তাকায়, মানে এইটাই, কি করছিস কি, হাতটা ছাড়। কিন্তু সে তো পেশেন্ট, তার এখন বাঁচা মরা সমস্যা হয়ে দাঁড়িয়েছে। আপনার কিচ্ছু হবে না বুদ্ধবাবু, ঠিক আছেন। এমন কিচ্ছু কাটেনি যাতে আপনার মৃত্যু ঘটতে পারে। ওষুধগুলো কিনে দিয়েছি, গা হাত পায়ে যেহেতু লেগেছে ব্যথাটা কমবে। আর যদি সেই রকম অসুবিধে হয় তাহলে হাসপাতাল তো আছেই, আমার প্রেসক্রিপশন করাই থাকলো, সেখানে যাবেন, কোনো অসুবিধে নেই। কথাটা শেষ করে প্রিয়া এসে দাঁড়ায় সামনে। বৃষ্টি পড়ছে অঝরে। ড্রাইভারের দিকে তাকায়। ড্রাইভার গৌতম কাকা গাড়ির ভেতরেই বসে। কাকা ছাতা নিয়ে এসো। ছাতা আনতে ভুলে গিয়েছি রে মা। কি যে করো কাকা, বাড়ি থেকে যখন বেরিয়েছো তখন দেখলে না বৃষ্টি হচ্ছে? আমার কাছে আছে ছাতা। পেছন থেকে বুধ এসে দাঁড়ায়। আকাশও দাঁড়িয়ে রয়েছে। ম্যাডাম আমাকেও যদি একটু বাড়ি পৌঁছে দেন। হ্যাঁ হ্যাঁ, তুমিও চলো আমার সাথে গাড়িতে। ধন্যবাদ বুদ্ধবাবু, আপনি ছাতা আগিয়ে দিলেন বলে। বলছি আপনার ভিজিট দরকার নেই, আপনি আমার 100তম পেশেন্ট, আপনার কাছ থেকে আর ভিজিট নেব না, ওটা না হয় ফ্রি হলো। ছাতাটা দেবার জন্য অসংখ্য ধন্যবাদ। আপনি বরং আগামীকাল এসে এই প্রিয়ার কাছ থেকে ছাতাটা নিয়ে যাবেন, কেমন? না না, তার বরং দরকার নেই। এই আপনার যেহেতু আপনি ভিজিট নিলেন না, সেই কারণে এই ছাতাটাই না হয়। কি বলছিস? উনি নামকরা একজন ডাক্তার, সব কি বলছিস তুই? থাম না, উনি আমাকে মৃত্যুর হাত থেকে বাঁচিয়েছে, উনি আমার কাছে সাক্ষাৎ দেবীর তুল্য। পারলে একটু মাথার ডাক্তার দেখাবেন, কেমন? কথাটা বলল প্রিয়া। চলুন তো ম্যাডাম,
এই বলে ছাতাটা মাথায় দিয়ে প্রিয়া উঠে পড়ল দময়ন্তীকে নিয়ে তার গাড়িতে। গাড়িটা শুরুত করে বেরিয়ে গেল। আকাশ একটা দীর্ঘ নিঃশ্বাস ছেড়ে বলল, বাবা, বেঁচে গিয়েছি। যদি টের পেয়ে যেত না। কি টের পেত? যদি টের পেয়ে যেত যে সেই দিন বিয়ে বাড়িতে তুই ওনার গায়ে সস ফেলে দিয়েছিলি, তাহলে দিত তোকে। সত্যি রে, এই ম্যাডামের সাথে পরিচয় করার আমার ভীষণ ইচ্ছে ছিল। কি পেয়েছিস বলতো ওনার মধ্যে? এত তাবড় তাবড় ডাক্তার থাকতেও কিছুই হলো না। নিজের কপালটা ইচ্ছা করে ব্লেড দিয়ে একটুখানি কেটে তুই ডাক্তার দেখাতে এলি কেন? কি আছে ওনার মধ্যে? অনেক কিছু আছে, তোকে পরে বলবো। চল এখন বাড়ি চল। আর বাড়ি তো যাবো, কিন্তু বাইক কোথায়? বাইকটা তো রেখে এসেছি গ্যারেজে, আর সেই গ্যারেজ এখন খোলা আছে কিনা ঈশ্বর জানে। যা বৃষ্টি হচ্ছে, সেসব কথা পরে হবে। নাহলে চল ভিজতে ভিজতেই যাই। ভিজতে ভিজতে না হয় গেলাম, ঠান্ডা লেগে গেলে তখন অসুবিধার কি আছে? ডক্টর দময়ন্তী আছে তো। সত্যিই বুধো, তোর মাথা সত্যিই খারাপ হয়ে গেছে। তুই যে বিয়ে বাড়িতে ওনাকে দেখে ওনার মধ্যে কি পেলি? ভাগ্যিস বিয়েটা করেছিল শুভ, তাই জন্যই তো ওনাকে দেখা। আমি শুনলাম শুভর নাকি উনি ফ্যামিলি ডক্টর, বুঝেছিস? তাহলে ভাব ওনার মধ্যে কত কি আছে, কত গুণ আছে। কথা শেষ করতে করতে দুই বন্ধু একে অপরের ঘাড়ে হাত দিয়ে রাস্তা পার হচ্ছে। ঝমঝমিয়ে বৃষ্টির মধ্যে ভিজছে বুদ্ধ। মনে মনে দময়ন্তীকে ও ভালোবেসে ফেলেছে। কিছুদিন আগেই শুভর বিয়েতে গিয়েছিল ওরা। সেইখানে নিমন্ত্রিত ছিল দময়ন্তী। ডক্টর দময়ন্তী আর সাধারণ অবস্থায় দময়ন্তীর সাজের মধ্যে অনেক পার্থক্য। দময়ন্তীর উচ্চতা প্রায় 6 ফুটের কাছাকাছি। চেহারার মধ্যে কেমন একটা রাজপুত রাজপুত ভাব আছে। দেখেই মনে হয় একেবারে খাতি পিতি ফ্যামিলির মেয়ে। শুধু তাই নয়, শরীরের যত্নও নেয় সে। সারা শরীর থেকে, মুখ থেকে লাবণ্য বেরোচ্ছে রীতিমতো। হবে নাই বা কেন? মেয়ে নিজের হাতে টাকা রোজগার করে, সেই মেয়ের আর্থিক দিক থেকেও তো আর মানসিক দিক থেকেও একটা শান্তি বজায় থাকে। গাড়িতে উঠে দময়ন্তী একবার পিছন ঘুরে তাকায়। দেখে আকাশ আর বুধো হাত ধরাধরি করে এগিয়ে আসছে। ইস, ছেলে দুটো বৃষ্টির মধ্যে শুধু শুধু ভিজছে। আচ্ছা কাকা, ওদেরকে গাড়িতে তুলে নিলে হয় না? তুমি খেপেছো নাকি মা? অচেনা দুটো ছেলেকে কেউ গাড়িতে তোলে? তার উপরে এত রাত, তুমি একা বসে রয়েছ। প্রিয়াও নেমে গেল। ওসব চিন্তাধারা মাথায় এনো না। আমি বুড়ো মানুষ, আমার মাথার মধ্যে মেরে তোমার যদি কোনো ক্ষতি করে। সত্যি কাকা, তুমি সেই একই রয়ে গেলে, আর বদলালে না। দময়ন্তীর ফ্ল্যাটের কাছে গাড়িটা এসে থামে। কাকা গাড়ি নিয়ে বেরিয়ে গেলেন। কাছেই ওনার বাড়ি, গাড়িটা ওনার বাড়িতেই থাকে। দময়ন্তী ফ্ল্যাটের ভেতর ঢুকলো। ও ব্যাগ থেকে চাবি বের করে দরজা খুলল। ভেতরে ঢুকেই সামনেই বিরাট বড় একটা ছবি। রাজস্থানে ওদের বাড়ির ছবি। সেখানে বাবা, মা, দাদা, বৌদি সকলে আছে। দময়ন্তী নিজেও আছে সেখানে, বধূ বেশে। ছবিটার দিকে যতবার তাকায় ততবারই দময়ন্তীর পুরনো দিনের সেই স্মৃতির কথা মাথায় ভেসে আসে। ভালো লাগে না, এইসব স্মৃতিগুলো মনে করতেও যেন বিস্মৃতির অতলে হারিয়ে যেতে হয়। খানিকক্ষণ সোফায় বসে দময়ন্তী। কাজের লোকটা বোধহয় রান্না করে রেখে গেছে। কাপড় চোপড় ছেড়ে এসে সেই খাবারগুলো গরম করে। কোনো রকম নাকে মুখে দুটো গুঁজে হাতে মোবাইলটা নিয়ে বসে। মোবাইলটার মধ্যে আজ রক্তের একটু দাগ লেগে। ওই ছেলেটার কাজ, কি যেন নাম বলেছিল? বুধো। নামটা যেন কোথায় শোনা শোনা। বুদ্ধদেব নাম তো আজকাল কেউ কারো সন্তানের রাখে না। ফোনটা বেজে ওঠে দময়ন্তীর। অত রাতে বাড়ির থেকে ফোন আসলে বেশ কিছুটা চিন্তিত হয়ে পড়ে সে। হ্যালো। হ্যাঁ বাবা বলো। হ্যাঁ ফিরেছি। কি? কিন্তু আমার তো এখন যাওয়া সম্ভব না। না। হ্যাঁ, আমি এখান থেকে যা পাঠানোর পাঠিয়ে দেব। ফোনটা রেখে দেয় দময়ন্তী। দময়ন্তীর বর্দার ঘরে আবার একটা কন্যা সন্তান জন্মেছে। এই নিয়ে 7খানা কন্যা হলো। ছেলের আশা করতে করতে মেয়ে হয়েই যাচ্ছে, কিন্তু বর্দার আবাদির কোনো শেষ নেই। দীর্ঘ নিঃশ্বাস ফেলে দময়ন্তী ওর ফ্যামিলি ফটোর সামনে এসে দাঁড়ায়। তারপর চুপ করে বেডরুমে গিয়ে ঘরের আলো নিভিয়ে
ঘুমিয়ে পড়ে দময়ন্তী। পরের দিন সকালবেলায় ক্লিনিকের সামনে অসম্ভব ভিড়। আজকে দময়ন্তীর আসতে একটু দেরি হয়েছে। কাজের লোকটা বাড়ি আসতে দেরি করেছে, তাই রান্না বান্না খাওয়া দাওয়াতে দেরি হয়েছে। গাড়ি থেকে নামার সঙ্গে সঙ্গেই গৌতম কাকা বললেন, কে কে এখানে, কিসের ক্যাচাল? সরুন সরুন, ম্যাডাম ঢুকছে। কাকা, তুমি এসবে জড়িও না, আমি দেখে নিচ্ছি। তুমি গাড়িটা পার্ক করো, যাও। কি হয়েছে এখানে? এক্সকিউজ মি। দেখুন না ম্যাডাম, কখন থেকে বলছি, ডক্টর দিদি এখনো আসেনি। আপনি এখান থেকে উঠুন। এই পেশেন্ট এখান থেকে উঠছেই না। বলে কি না কালকে রাতে আপনি ওকে ইঞ্জেকশন দিয়েছেন, আর এমন ইঞ্জেকশন দিয়েছেন যে ওর হাতে নাকি বিরাট ব্যথা হয়েছে। এখন সেই ব্যথা কমার জন্য আপনাকে ওষুধ দিতে হবে। কেমন পাগল বলুন তো? কে কে বলুন তো আপনি? আর কখন আমি? দময়ন্তী চুপ হয়ে যায়। বুধও বসে রয়েছে ওখানে, মুখটা পাংশু করে। আজকে আকাশ পাশে নেই। হো, আপনাকে যেন। ম্যাডাম, আপনার মনে নেই আমাকে? আমি সেই যে কিনা ওই কালকে মাথা কেটে। হো, বাহ, এই তো কপালে ব্যান্ডেড লাগিয়েছেন। হাতে ব্যথা হয়েছে? সেই ইঞ্জেকশনে একটু ব্যথা হয়। ব্যথা কমবার আর কি ওষুধ দেব বলুন তো? আপনি যথেষ্ট বড় একজন মানুষ। ছোট ছোট বাচ্চাদেরও কেটে গেলে ইঞ্জেকশন নিলে আপনার মতো ছেলে মানুষই করে না। আমি এইরকমই। আপনি প্লিজ আমাকে ওষুধ দিন। এক সেকেন্ড, আপনার ছাতাটা কিন্তু আনতে আমি একদম ভুলে গিয়েছি মশাই। আপনি এত সকাল সকাল কেন এসেছেন? এখনো প্রিয়া আসেনি। ওখানে নাম লেখাবেন তবে সে না। কিন্তু আপনি যে বললেন আমি আপনার 100 নম্বর পেশেন্ট, তাই আমাকে ফ্রিতে সব কিছু। আপনি বড্ড বেশি। যাই হোক, আসুন, এখানে আসুন। আরো অনেক পেশেন্ট সেখানে বসে। প্রিয়া আসে, সবাই হুড়মুড়িয়ে নাম লেখায়। প্রিয়া বলে, আরে একটা একটা করে বলুন, আমার তো মাথা গুলিয়ে যাচ্ছে। একটা একটা করে কেন বলবো ম্যাডাম? কিছুক্ষণ আগে একজন পেশেন্ট এসে দিব্যি দেখিয়ে চলে গেল, নামটাম না লিখিয়ে। সেই বেলায় আপনাদের কোনো নিয়ম নেই? এখন কি চেনা পরিচিতদের আগে আগে দিয়ে দেবেন নাকি? ম্যাডাম তো এরকম ছিলেন না, উনি তো বেশ কড়া ছিলেন। এসব কি বলছেন আপনারা? দিদি কখনো নাম ডাক ছাড়া তো পেশেন্ট দেখেন না। কি বলছো মা? এই তো সকালবেলা একটা ছোকরা এলো, বলে কি না গতকাল রাতে ইঞ্জেকশন খাওয়ার পরে ওর খুব অসুখ হয়েছে। সেই তো সাত তাড়াতাড়ি ঢুকে গেল ঘরে। যাও, তুমি গিয়ে দেখো। কথাটা খুব খারাপ লাগলো প্রিয়ার। এত বছর সে রয়েছে দময়ন্তীর সাথে, ঘুরতেও গিয়েছে দুইজনে একসাথে। দময়ন্তী মনের সব কথা প্রিয়ার সাথে শেয়ার করে। প্রিয়াও দময়ন্তীকে বড়দির মতোই ভালোবাসে। এতটাই খারাপ লাগে যে সে রিসেপশন থেকে ছেড়ে দময়ন্তীর ঘরের সামনে এসে দাঁড়ায়। দরজায় 3 বার চুকচুক করতেই ভেতর থেকে দময়ন্তী বলে, কে? আমি দিদি, প্রিয়া। এসো, ভেতরে এসো। হে কি দিদি, তুমি নাকি? এ কি, আপনি আবার এসেছেন? এ পেশেন্ট তো আচ্ছা আচ্ছা পাগল। পাগল মানে? বলে কিনা আমি টক্সাইড দিয়েছি, তার জন্য হাতে ব্যথা হয়েছে। একে আমি কি করি বলো তো? এখন বলছে ওষুধ লিখে দিতে যাতে ওর ব্যথা কমে। আচ্ছা প্রিয়া, টক্সাইডে একটু তো হাতে ব্যথা হবেই, যা বলে সেটা কি সহ্য করা যায় না? আমার মনে হচ্ছে এর খুব উদ্দেশ্য খারাপ। আপনি একে তাড়ান। তুমি যাও, আমি সামলে নিচ্ছি। আপনার বন্ধুটি কোথায়? এই যে হাজির হয়ে গেছি। আপনি এখানেই আছেন? আসলে কি বলবো ম্যাডাম, কালকে ওই বৃষ্টির মধ্যে ভিজে ভিজে বাড়ি ফিরতে হয়েছে তো। কিন্তু আপনাদের বাইক? সে তো পুলিশে উঠিয়ে নিয়ে গেছে। এখন গিয়ে ছাড়িয়ে নিয়ে আসলাম। এই চল ভাই, চল শিগগিরই বাড়ি চল। মাফ করবেন ম্যাডাম, আসলে আপনাকে দেখার পর থেকেই ও যেন কেমন হয়ে গেছে। কি করছেন আপনারা? ফ্ল্যাটিং করতে এসছেন নাকি? কথাটা বলে প্রিয়া। দা, আপনাকে দেখার পরে আমার মনের অবস্থা যেমন হয়েছে, আমার বন্ধুরও আপনার ডাক্তার দিদিমণিকে দেখার পরে মনের অবস্থা তেমন হয়েছে। আপনারা যাবেন নাকি সিকিউরিটি দেখে ঘাড় ধাক্কা দিয়ে বার করবো? কথাটা বলে প্রিয়া। কিন্তু আকাশ ওর দিকে তাকিয়ে একটা মারাত্মক কাজ করে ফেলে, চোখটা মেরে দেয়। প্রিয়া বলে, দেখেছো দিদি? কি কি হয়েছে? না, লোকটা খুব খারাপ। যান, বেরোন বেরোন এখান থেকে। বেরোনোর সময় বুদ্ধ একটা কার্ড রেখে যায় দময়ন্তীর টেবিলের ওপরে। ইশারায় বলে ওকে ফোন করতে। দময়ন্তীর কার্ড আগেই ওর কাছে আছে। আছে ওই প্রেসক্রিপশনটা, যেখানে দময়ন্তীর পার্সোনাল ফোন নাম্বারটা পর্যন্ত দেওয়া। দময়ন্তী বুঝতে পারে পেশেন্ট কম পাগল প্রেমিক বেশি। ছেলেটা কেন যে এমন করছে
সেই দিন কোনো পেশেন্টের প্রতি খুব একটা মনোযোগ দিতে পারে না দময়ন্তী। বারবার ওই বুধোর কথা মনে পড়ে। এত বছর এই শহরে রয়েছে, পড়াশোনা করেছে, কিন্তু বুধোর মতো পাগল পেশেন্ট একটাও জোটেনি। এটা একেবারে নাছোড় বান্দা যাকে বলে। আবার এসেছিল দুপুরের দিকে, বলেছে বিকালবেলা যেই ক্লিনিকে বসে সেই ক্লিনিকেও নাকি যাবে। যতক্ষণ না ওর ব্যথা সারছে ততক্ষণও দময়ন্তীর পিছু ছাড়বে না। সন্ধেবেলা দময়ন্তী ফিরে আসে বাড়ি। কাজের মাসিটা বেশ ভীত অবস্থায়। হে কি, দরজা কেন খুলে রেখেছ? কি দরকারটা কি বলো? দিদি দিদি ডাকাত পড়েছে বাড়িতে। কি বলছো? কি ডাকাত পড়েছে? তুমি যখন ছিলে না, বারবার দরজার কলিং বেল চিপছাপ দৌড় মারছে। আমি তো বাপু ভয় পেয়ে গেছিলাম। পাশের ফ্ল্যাটের এই বুড়ি কাকিমাকে ডাকার পরে উনি বলল একটা ছোকরা নাকি বারবার এসে কলিং বেল চিপছাপ দৌড় মারছে। আচ্ছা, মুশকিলে পড়া গেল তো। এও কি সেই ভূতো নাকি? আচ্ছা, সিসিটিভি ফুটেজটা খারাপ হয়ে গিয়েছে, আমি সিকিউরিটিকে খবর দিয়েছিলাম। মহা মুশকিলে পড়া গেল। এমন কেন করছে? প্রায় দিন 10 পর্যন্ত অসহ্য জ্বালা সহ্য করার পর দময়ন্তী এবার বুধোর কার্ডে ফোন করতে বাধ্য হয়। এই কদিন দময়ন্তীকে রাত বেরাতে ফোন করে বারবার জ্বালাতন করেছে বুধো। আকাশ নিজেও, সে অবশ্য এমনভাবে কথা বলেছে যাতে বোঝাই যাচ্ছে সে নিজে থেকে করতে চাইছে না, বুধো তাকে দিয়ে করাচ্ছে। বুধোর নাকি নাওয়া খাওয়া মন মেজাজ সবকিছু এখন দময়ন্তীর হাতে। ওর মাথা ফেটে যাওয়ার পর থেকে নাকি ওর ইন্টারনাল ব্যথা শুরু হয়েছে। দময়ন্তী ওর সাথে কথা না বললে, ওকে না চেক আপ করলে ও নাকি বাঁচবেই না। ক্লিনিকে পর্যন্ত গিয়েছিল। শেষ অবধি প্রিয়া ধাক্কাধাক্কি করে সিকিউরিটি ডেকে তাকে বিদায় করেছে। একটা সুস্থ পেশেন্টকে ডাক্তার কি ওষুধ দেবে? অন্যান্য পেশেন্টদের মধ্যে তখন ঝগড়া বেঁধে যাচ্ছে, আগে আগে সে ঢুকে যায় বলে। অন্য পেশেন্টদেরকে বলে, আমি ডাক্তারের পরিচিত, পার্সোনাল 100 নম্বর পেশেন্ট, উনি আমাকে দেখে ভিজিট পর্যন্ত নেয় না। তার উপরে ওনার আমার কাছে ধার আছে। কিসের ধার? ডাক্তারদের আবার তোমার কাছে কিসের ধার? ছাতাটা আজও দেয়নি। মহা মুশকিলে পড়লাম তো। এত বছরের আমার পরিশ্রম, আমার জীবনের সব থেকে বড় স্যাক্রিফাইস, আমার নাম ডাক সবকিছু ধুলিস্যাৎ করে দিচ্ছে ছেলেটা। আসলে ও চায়টা কি? ফোন করে বিরক্ত নিয়ে দময়ন্তী। ফোন করার একবার রিংয়ের মাথাতেই ফোনটা রিসিভ। হ্যাঁ, আমি জানতাম তুমি ফোন করবে। এক্সকিউজ মি, আমি আপনাকে চিনি না, আপনি আমাকে চেনেন না। কেন আমাকে বারবার ফোন করে বিরক্ত করছেন বলুন তো? আপনি চানটা কি? আমি তোমাকে চাই। বাহ, সরাসরি এইভাবে? আপনি কি এমন কাজ করেন যে আপনি আমাকে চাইছেন? আর আপনি ভাবলেন কি করে আমার আপনাকে ভালো লেগে থাকবে? যদি ভালো লেগে না থাকে তাহলে তুমি পেশেন্ট দেখার বেলায় অত আনমনা হও কেন? আজকাল তুমি তোমার পেশেন্টদের মধ্যে আমাকে খোঁজো কিনা বলো। আমি দেখেছি। দেখেছেন মানে? আমি দেখেছি। এই কদিন তোমাকে এমন জ্বালা জ্বালিয়েছি যে গত 2 দিন ধরে পেশেন্টদের মধ্যে তুমি আমায় খুঁজেছ। আমি কেন যাইনি তুমি সেটা দেখেছো। এরপরে যখন তুমি আমার গলা পেলে তখন তুমিই প্রিয়াকে ফোন করে বললে আমাকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিতে। তোমার কাছে যদি আমি স্পেশাল না হই তাহলে তুমি আমার প্রতি এতটা গুরুত্ব কেন দেবে দময়ন্তী? দময়ন্তী চুপ হয়ে যায়। সত্যিই তাই, স্বীকার করছে না সে ঠিকই, কিন্তু বুদ্ধকে সে নিজেও মনে মনে বোধহয় একটু বেশি গুরুত্ব দিয়ে দিয়েছে। আপনি ভুলভাল কথা বলবেন আর আমার সেগুলো মানতে হবে? দেখুন, আমার ফ্যামিলিকে আমি অনেক দূরে রেখে তবেই এখানে এসেছি আমার জীবনের স্বপ্ন পূরণ করার জন্য। কম স্যাক্রিফাইস আমায় করতে হয়নি। আপনি শুধু শুধু আমার জীবনটা বরবাদ করবেন না। দময়ন্তী প্লিজ দময়ন্তী, আমার একটা কথা। দেখুন, আর একবার যদি আমাকে ফোন করে বিরক্ত করেন তাহলে কিন্তু আমি পুলিশে খবর দেব। কথাটা বলে ফোনটা কেটে দেয় দময়ন্তী। কিন্তু রেখেও কি শান্তি আছে? আবার কিছুক্ষণ পর ফোন চলে আসে। এইবার ফোন করে আর এক কথা, তুমি যদি আমাকে এমন করো তাহলে কিন্তু আমি তোমাকে জোর করে তুলে নিয়ে আসবো। জোর করে তুলে নিয়ে যাবেন মানে? আপনি কি পেয়েছেন আমাকে বলুন তো? আমি যেখানে থাকি সেখানে সিকিউরিটি থাকে। ওই তো সিকিউরিটি, ফু দিলেই হাওয়ায় উড়ে যাবে। দেখেছি আমি, রোগা প্যাটকা ট্যাংরা মার্কা শরীর। শোনো দময়ন্তী, আমি চাকরি করি আইটি কোম্পানিতে, প্রচুর টাকা মাইনে পাই। বিয়ে করে তোমায় রাজরানী করে রাখবো। আর তার থেকে বড় কথা, তুমি বিয়ের পরে ডাক্তারি করবে না কেন?
অবশ্যই করবে, শুধু তুমি আমার কাছে থাকবে। ঘুম থেকে উঠে তুমি, ঘুমোতে যাওয়ার সময় তুমি। তোমাকে মোটামুটি সারা রাত নিজের কাছে চাই। বলা যায় হুটহাট করে যদি আমার কেটে ফেটে যায় তখন তুমি ওষুধ দেবে। আচ্ছা, মুশকিল তো। আপনি কেন আমার সঙ্গে এরকম ছেলে মানুষই করছেন বলুন তো? হ্যাঁ, আপনি আমাকে চেনেন না আমি আপনাকে চিনি? আমাদের মধ্যে কিসের সম্পর্ক যে আপনি এমন করছেন? চুপ করে দময়ন্তী নিজের ফ্যামিলি ফটোর দিকে এবার তাকায়। ফোনের ওপারে বুধ কি বলছে ওর কিছু মাথায় নেই। তখন দময়ন্তী চলে গিয়েছে ওর ছোট্টবেলার স্মৃতিতে। ফোনে বুধ বারবার বলেই যাচ্ছে, আমি তোমাকে বিয়ে করব, তুমি আমার বউ হবে। দময়ন্তী, দমু, সোনা, হ্যালো। রাজস্থানের একটা ছোট্ট গ্রাম বালরামপুর। এখানে একটা প্রথা আছে, যদি কোনো মেয়ের পরিবার তাদের মেয়েকে অন্যত্র বিয়ে দেয় তবে তার বদলে সেই পরিবারের কন্যা সন্তানকে এই পরিবারে বিয়ে দিতে হবে। বহু বছর আগের কথা। রণবীর সিংয়ের ছোট বোন সন্ধ্যাকে ব্রিজভান সিংহের ছেলের সঙ্গে বিয়ে দেওয়ার শর্ত হয়েছিল। শর্ত ছিল, যখন ব্রিজভানের মেয়ে দময়ন্তী বড় হবে তখন রণবীরের ছোট ভাই শম্ভুর সঙ্গে বিয়ে হবে তার। এইভাবে বিয়ে ঠিক করে ফেললেই যে বড় হলে সম্পর্ক একই রকম থাকবে তা তো নয়। সমস্যা তৈরি হয়েছিল দময়ন্তী উচ্চ মাধ্যমিকে তুখর রেজাল্ট করার পর। তার আগে থেকেই তাকে বিয়ে দেওয়ার জন্য রীতিমতো চাপ সৃষ্টি করেছিল ব্রিজভান এবং তার স্ত্রী। কিন্তু দময়ন্তী বিয়ে করতে চাইছিল না। সে চেয়েছিল পড়াশোনা করতে, ডাক্তার হতে। সে জানত এই বাড়িতে তার মতের কোনো মূল্য নেই। বিয়ের দিন ক্ষণ সব কিছু ঠিকঠাক করা হয়ে যায়। ওদিকে শম্ভু ও দময়ন্তীকে বিয়ে করার জন্য রীতিমতো তৈরি। দময়ন্তী ডাক সাইটে সুন্দরী, আর এই সব গ্রামে 5 বছরের আগেই এইভাবেই বিয়ে থাওয়া হয়ে যেত আগে। কিন্তু যুগের সঙ্গে তাল মিলিয়ে এখন কিছুটা বয়সটাকে বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন এখানকার মোড়ল মশাইরা। বিয়ের কিছুদিন আগে একদিন রাতে দময়ন্তী তার মাকে বলে, মা, আমি বিয়ে করতে চাই না, আমি ডাক্তার হতে চাই। কিন্তু বেটা, তোর বাবা যেটা ঠিক করেছে সেটাই হবে। দেখ, তুই যদি না চাস তাহলে তো তোর বৌদিকেও অত্যাচার করা হবে, তাই না? দময়ন্তীর চোখে জল ভরে ওঠে। এই সমাজে কেউ যদি লড়াই না করে, কেউ যদি প্রতিধ্বনি না তোলে, তাহলে এই রীতি সব সময় মেয়েগুলোকে বিচলিত করে শেষ করে দেবে, জীবনটাকে নরকে পরিণত করবে। বিয়ের দিন সিদ্ধান্তটা দময়ন্তী নিজেই নিয়েছিল। সাহায্য করেছিল ওর বড় বৌদি। সেও এতদিন বাপের বাড়ি থেকে তার নিজের মতের কথা জানাতে চেয়েছে। ছোটবেলা থেকেই সে জানতো সে একজনের বিবাহিত, কিন্তু বড় হবার সঙ্গে সঙ্গে সে এইটুকু বুঝতে পেরেছে বিবাহ করার জন্য অবশ্যই নিজে থেকে বর পছন্দ করা দরকার। হুট করে কারো ঘাড়ে চেপে বসলে সেই সংসারে সুখ আসবে না দুঃখ, নাকি সেই মেয়েটাকে সারা জীবন কম্প্রোমাইজ করেই কেটে যেতে হবে? এই কথা যখন সে বোঝে ততদিনে তার বাবা মার মৃত্যুশয্যা তৈরি হয়েছে। কাজেই মনের কথা বলার আগেই বড় বৌদির জীবনের সমস্ত আশা ইচ্ছে ধূলিসাৎ হয়ে যায়। কিন্তু সে এতটাই ভালোবাসত দময়ন্তীকে যে সে বলে, তুমি যদি চাও তুমি পালিয়ে যাও, আমি চাই না আমার মতো তোমার জীবনটাও শেষ হোক, কিন্তু ভাবি এতে যে তোমার অনেক ক্ষতি হবে। যা হবে হবে, তুমি চাকরি বাকরি করে আমাকে উদ্ধার করবে না? লাল শাড়ি পরেছিল সেই দিন দময়ন্তী। সাজানো হয়েছিল বিয়ের ঘর। শম্ভুও এসেছিল। পেছনের দরজা দিয়ে পালানোর জন্য বড় বৌদি তাকে প্রস্তুত করেছিল, কিন্তু দময়ন্তী গেল না। সে শম্ভুর সামনে দাঁড়িয়ে বলল, আমি তোমায় বিয়ে করতে পারবো না। সবাই হতভাগ। রণবীর বলে, আমার পরিবারের সম্মান। আর তুমি কি চাও না তোমার বৌদি সুস্থ স্বাভাবিক জীবন যাপন করুক? হ্যাঁ, চাই, কিন্তু তাতে আমরা কেন বিনিময় হব? কেন আমাদের ইচ্ছের বিরুদ্ধে এমন কাজ করা হবে? যেই মানুষটাকে বিয়ে করে আমি কোনোদিন সুখী হতে পারবো না, তার সাথে কেন তোমরা আমাকে বিয়ে দিচ্ছ ভাইয়া? কেন?
শম্ভু আমার থেকে বয়সে অনেক বড়, আর আমাকে অনিচ্ছায় বিয়ে করে শম্ভু হয়তো আমার শরীরটা পাবে, কিন্তু আমার মন পাবে না। আচ্ছা, শম্ভুকেই জিজ্ঞেস করি না, সে আমাকে জোর করে বিয়ে করে সুখী হতে পারবে তো? একটা মেয়ে মানেই কি তার বিয়ে, আর বিয়ের পরে শুধু গন্ডায় গন্ডায় বাচ্চার জন্ম দেওয়া? তার ব্যক্তি স্বাধীনতা বলে কি কিছুই থাকবে না? গ্রামের সবাই অবাক হয়ে তাকিয়েছিল দময়ন্তীর দিকে। দময়ন্তীর ঠাকুমা বলেছিলেন, নাও বেটির নাম রাখো দময়ন্তী, নামের মানে বেরোচ্ছে এবার। কিন্তু বাবা আর বরদা রাজি হয়েছিলেন। শম্ভুকে মোহর দিতে হয়েছিল তার বিনিময়ে। শম্ভু অন্য একটা মেয়েকে বিয়ে করে নিয়েছিল। দময়ন্তী চলে আসে শহরে। এরপরে তাকে অনেকটা স্ট্রাগল করতে হয়। কিন্তু বড় বৌদি সে কি করছে? একটা ছেলের জন্য প্রত্যেক বছর সন্তান জন্ম দিয়েই যাচ্ছে। গত একবারে যখন গিয়েছিল দময়ন্তী, তখন দেখেছিল বড় বৌদির শরীর স্বাস্থ্য ভেঙে পড়েছে। আর বেশি সন্তান হলে রক্তাল্পতায় বড় বৌদি এবার শেষ হয়ে যাবে। আসলে বরদা বোধহয় পরিবারে আর কন্যা সন্তানের জন্ম দিতেই চান না। দময়ন্তী চলে আসার পরে ওনাদের অনেক কটু কথা শুনতে হয়েছিল। সমাজে বাঁচতে গেলে সামাজিকতা অবলম্বন করেই কাজ করতে হয়। দময়ন্তীর ঘোরটা কাটে। ওইদিকে যে একজন ফোন করে রীতিমতো চিৎকার করে চলেছে। সে বিয়ে করতে চায় দময়ন্তীকে। এমনকি বিয়ের পরে বুদ্ধ আর দময়ন্তীর কটা ছেলে মেয়ে হবে সেটাও সে ডিসাইড করে ফেলেছে। দময়ন্তী বলে, আচ্ছা, পাগল লোকের পাল্লায় পড়া গেল তো। এক কাজ করুন, আপনি তো আমার ঠিকুজি কুষ্টি সবই জানেন, তাহলে দয়া করে আজ বিকেল 7টার সময় আমার বাড়িতে আপনার চরণধুলো দিন। আপনাকে আরো অনেক কিছু বলার আছে। দেখুন মশাই, আমি অবিবাহিত নই, আমি বিবাহিত, আর আমার স্বামী রাজস্থান থাকে। চুপ করে শোনে বুধ। বলে, সত্যি তোমার বিয়ে হয়ে গেছে? তোমার বাড়ি রাজস্থান? আর তুমি তুমি সিঁদুর পরো না, শাখা পরো না? হ্যাঁ, ওটা আমাদের রেওয়াজ না। আমার স্বামীর নাম শম্ভু সিং, বুঝলেন? এইবার যদি আপনার আমার সঙ্গে দেখা করার ইচ্ছে থাকে আপনি আসতে পারেন। ঠিক আছে, কখন যাব? 7টা? 7টা একটু বেশি বাড়াবাড়ি হয়ে যাবে, আমি এক্ষুনি যাচ্ছি। আরে, তখন ঘড়িতে 5:30 বাজে। ফোন রাখার 5 মিনিটের মাথায় একটা জোর বাইকের হর্নের শব্দ। শুধু বাইকের হর্নের শব্দই না, তার সাথে যিনি গার্ড ছিলেন দারোয়ান বাইরে, তারও একটা বিচ্ছিরি মাপের চিৎকার, রীতিমতো ঝগড়া। ওই দারোয়ান বসে বসে চেয়ারে ঝিমোচ্ছিল। এমন করেই বুধবাবু ঢুকেছেন যে ভয়ের চোটে ছিটকে 10 হাত দূরে গিয়ে চেয়ার নিয়ে উল্টে পড়েছে রোগা টেংরি কাঠি ফু দিলে উড়ে যাওয়ার মতো ওই দারোয়ান মশাই। তখনই বুধ চিৎকার করতে করতে ফ্ল্যাটের সকলকে যেন জানাচ্ছে, আপনারা কাকে দিয়ে দারোয়ান করাচ্ছেন? এক ধাক্কায় যে কিনা, সরুন তো, দেখুন বাবু, আমি কিন্তু আপনার বিরুদ্ধে থানায় যাবে। যাওয়ার আগে আপনাকেই কুকুরে খেয়ে হাড্ডি চুষবে। সরেন। দময়ন্তীর ফ্ল্যাটে নিজেই উঠে আসে সে। দময়ন্তীর কাজের লোকটা সবে মাত্র বেরিয়েছে। বুঝতে পারছে এই ছেলেকে বাগে আনা বেশ কষ্টকর ব্যাপার। একটাই উপায় আছে, নিজেকে বিবাহিত বলে একে বিদায় করা। কলিং বেল চাপার সঙ্গে সঙ্গে দময়ন্তী দরজা খোলে। দময়ন্তীর পরনে ঘরের নাইটিই পরা। আরে বাস, তোমাকে তো হেভি সুন্দর লাগছে, মুখ সামলে কথা বলুন। দরজাটা বন্ধ করে দেয় দময়ন্তী ভেতর থেকে। বসুন, বলুন কি দরকার? এই দেখো না, আমার কপাল ঠিক হয়ে গেছে। কপাল অনেক আগেই ঠিক হয়ে গেছে। ওটাকে কাটা বলে নাকি? মেয়ে মানুষ হলে কি যে করতেন আপনি! সিজার করতে হতো, পেট কাটতে হতো, তখন তো আপনাকে আর দেখে কে? এই জন্যই তো তুমি মেয়ে হয়েছো আর আমি ছেলে। আর কোনো ব্যাপার না, তোমার যদি পেট কেটে বাচ্চা না নিতে ইচ্ছা করে নিও না, ওই হাসপাতাল থেকে অ্যাডাপ্ট করে নেব। কত আছে মেয়ে হলে ফেলে দিয়ে যায়। দময়ন্তী চুপ করে তাকিয়ে থাকে বুধোর দিকে। বুধ বলে পকেট থেকে মানিব্যাগটা বার করে, এই দেখো আমার মানিব্যাগে তোমার ছবি। আপনি আমার ছবি কোথা থেকে পেলেন? কেন, সোশ্যাল মিডিয়া থেকে পেয়েছি। তাই বলে আপনি বিনা পারমিশন আমার ছবি আপনার মানিব্যাগে রাখবেন? হ্যাঁ, কথায় বলে বউয়ের ছবি মানিব্যাগে রাখলে নাকি প্রচুর টাকা ইনকাম হয়। মাইরে বলছি, তোমার ছবি মানিব্যাগে রাখার পর থেকে আমার শুধু লাভ আর লাভই হয়ে যাচ্ছে। অফিসে কত উন্নতি হয়েছে দেখুন মশাই। আপনাকে আমি ক্লিয়ারলি একটা কথা বলে দিচ্ছি,
আমার বাড়ি রাজস্থান, আর আমি সেখানকার বিবাহিত একটি মেয়ে। আমার বরের নাম শম্ভু সিং। এই দেখুন আমার ফ্যামিলি ফটো। এই যে বাবা, মা, আমি, এই যে আমার বড়দা, দেখছেন তো ছোট্ট বড় বৌদি, আর এই যে পাশে আমি বধূ বেশে দাঁড়িয়ে, এটা আমি। আর আমার পেছনে ওই যে দেখছেন সন্ডামার্কা লোকটা, আমার থেকে কমসে কম 15 বছরের বড়, ইনি আমার স্বামী শম্ভু সিং। তোমার স্বামী? হ্যাঁ। সে কোথায়? ও মা, সে রাজস্থানে। বাহ, তাকে তুমি রাজস্থানে রেখে এইখানে ডাক্তারি করতে এসছো? ইয়ার্কি মারা হচ্ছে? এসব আমি বিশ্বাস করি না। আচ্ছা, মুশকিল তো। আপনি বিশ্বাস করলেন কি না করলেন তাতে আমার কি? যেটা সত্যি আমি তো সেটাই বলবো। না, হতেই পারে না, এটাই সত্যি। এই যে আমার ফ্যামিলি ফটো, এখানে আমি, এই যে আমি সব বুঝলাম, কিন্তু তোমার সিঁদুর কোথায়, সাগাবলা কোথায়? ওসব আমরা পড়ি না। আর এবার আমি তো যাবো তো ওইখানে। কতদিনের জন্য? এই বা দিন 15 জন্য। বাহ, নিজের স্বামীর সঙ্গে এত বছর পর দেখা হবে, আর দিন 15 থাকলেই লেটা চকে গেল। হ্যাঁ, আমাদের ওখানকার এটা রীতি বাবা, আর এই রীতি অনুযায়ী আমাদেরকে চলতে হয়। আচ্ছা, তা এই রীতিকে কি বলে? এই রীতিকে বলে বিনিময় বিবাহ। দময়ন্তী চুপ করে তাকিয়ে থাকে বুধোর দিকে। বুধ বলে, দেখো দময়ন্তী, তোমাকে আমি সত্যি ভালোবাসি। ওই শম্ভু সিং নাকে, তার কাছ থেকে আমি তোমাকে ঠিক তুলে নিয়ে আসতে পারবো। প্রথমটা একটু কষ্ট হবে, কিন্তু তুমি ওকে ডিভোর্সটা দিয়ে দিও, তাহলেই সবটা সম্ভব হয়ে যায়। কিন্তু আমার পক্ষে তো শম্ভু সিংকে ছাড়া সম্ভব না। ওকে যে বড্ড ভালোবাসি আমি। তার উপরে আমার গ্রামে তো রাজস্থানে বাচ্চা কাচ্চাও আছে। কি ছেলেপুলে? কটা? এই তো খান চারেক মেয়ে আছে, আরো হবে। সে কি? দাঁড়াও, তোমায় ছবি দেখাই। দময়ন্তী মোবাইল খুলে তার দাদা এবং বৌদির মেয়েগুলোর ছবি দেখায়। তারা সেই গ্রামীণ পোশাকই পরা, হাসছে। দময়ন্তী কোলে নিয়ে আদর করছে। বুধর মন ভেঙে চুরমার হয়ে যায়। বলে, তোমায় দেখে তো বোঝা যায় না তুমি যে 4-4টে মেয়ের মা। হ্যাঁ, আসলে শরীরের যত্ন নিই তো, তাই। তাছাড়া শম্ভুকে বিয়ে করে আমি যথেষ্ট সুখী। আমার মনে ওর জন্য কোনো রকম মানে কি বলবো, দুঃখ কষ্ট নেই। হো, তাহলে তুমি বলছো যে আমি তোমাকে বিয়ে করতে পারবো না? এই জন্মে তো আর হলো না বুধবাবু। তুমি এক কাজ করো, সামনের জন্মে একবার ট্রাই করে দেখো হয় কি না। আর যদি শম্ভুর সাথে আমার 7 জন্মের সম্পর্ক হয়ে যায়, তাহলে কি হয়ে গেল। কিন্তু কিন্তু আমি যে আর কথা বাড়িয়ে লাভ নেই। এখন দেখি তুমি কেটে পড়ো, আমার এখন বেরোতে হবে। আচ্ছা বলছি, একটা কাজ করলে হয় না? কি কাজ? তোমাদের ওখানে তো বিনিময়ে বিবাহ হয়, তাই তো? হ্যাঁ, বিনিময়ে হয় তো। তার মানে আমার বন্ধু আকাশ আছে, ওকে যদি তোমার জায়গায়। কি? ও তো একটা ছেলে, ওর সাথে কেন আমার শম্ভু বিয়ে করতে যাবে শুনি? বাবা, ও তাহলে এক কাজ করি, আকাশের একটা প্রেমিকা আছে। আর ধুরতারি, তোমার রিসেপশনে যে বসে প্রিয়া, তার বদলে না হয় বিনিময় করে। আচ্ছা, নাচর বান্দা ছেলে তো। এই তুমি এখন যাও তো, আমাকে বেরোতে হবে, সরো। কিন্তু বুধও শোনে না দময়ন্তীর বারণ। সে তাকে বিচলিত করে, বারবার তার কাজে ব্যাগরা দেয়, ক্লিনিকে গিয়ে বসেই থাকে। রোজই শরীরের কোথাও না কোথাও তার কাটে, এবং দময়ন্তীকে সেখানে প্রলেপ লাগাতে হয়। দিন যত যায়, দময়ন্তীও যেন বুধর এই পাগলামিগুলোকে রোজকারের জীবনের একটা অভ্যাসের বস্তু হিসাবে পেয়েছে। একদিন প্রচণ্ড ঝড় বৃষ্টির সন্ধ্যায় প্রিয়া আসেনি। আকাশ প্রিয়ার সাথে চুটিয়ে প্রেম করছে। দময়ন্তীর কানে এসেছে কথাটা। তাতে দময়ন্তীর কোনো দুঃখ নেই। বুধর বন্ধু আকাশ ছেলেটা সত্যিই খুব ভালো। বুধর সাথে একই কোম্পানিতে চাকরি করে, প্রচুর টাকা মাইনে পায়। আজকাল প্রিয়ার আনমনার কারণটা ওই আকাশই। দময়ন্তীকে ফোন করে প্রিয়া ভয়ে ভয়েই বলেছিল, দিদি আজ যেতে পারবো না, আজ আমার ফার্স্ট ডেট আছে। কার সাথে? আকাশের সাথে। হ্যাঁ দিদি, ঠিক আছে, আসতে হবে না, তবে বি কেয়ারফুল, কেমন? ওই দিন দময়ন্তী বেরোতে যাবে। ক্লিনিক বন্ধ করে দেবার জন্য আজ একটা ছোকরা এসে দাঁড়িয়েছে।
এই 19-20 বছরের ছেলে, দাঁড়িয়ে দাঁড়িয়ে কানে হেডফোন গুঁজে গান শুনছিল। এমন সময় বুধো এসে হাজির। এ কি, আপনি কোথায় ঢুকছেন? ডাক্তারের সঙ্গে দেখা করব। এই যে আমার হাত কেটে গেছে। এইটুকু হাতে আবার ডাক্তার দেখানোর কি আছে? ফার্মেসি থেকে ওষুধ কিনে খান। ডাক্তার থাকতে ডাক্তার কেন দেখাবো না? আর তোমার অসুবিধাটা কোথায় বাবু? আর প্রিয়া কোথায়? প্রিয়া দিয়ে আজ আসেনি, তাই আমি এখানে এসেছি। ও গার্ড নাকি? সে আপনি যাই বলুন না কেন, আমি আগে ম্যাডামের সাথে কথা বলবো, তারপর আপনি ভেতরে ঢুকবেন। আরে সরো তো, ম্যাডাম আমাকে চেনে। কে এসেছে? দিদি, এ বাইরে হুজ্জুতি মারছে। হো, পাঠিয়ে দাও আর কি। দময়ন্তী দীর্ঘ নিঃশ্বাস ফেলে। বুধও ভেতরে ঢোকে। হাতে আজকে সিগারেট নিয়ে ঢুকেছে। শরীর স্বাস্থ্য দেখেই মনে হচ্ছে আজ বিরাট মুডে। ভেতরে ঢুকেই প্রিয়ার যে চেয়ারটা থাকে রিসেপশনে, ওই চেয়ারটাকে ঘাড়ে করে এনে দময়ন্তীর সামনে রেখে তার উপরে বসে। এ কি, আজ একেবারে গুন্ডা গাড়ির মুডে মনে হচ্ছে। হ্যাঁ, কেন? আজকে সন্ডা গুন্ডা গাড়ি নিয়ে এসেছি। গাড়ি মানে? এগুলো কি বলছো তুমি? আজ তোমার গৌতম কাকাকে গাড়িতে উঠতেই দিইনি। আমার বন্ধুদেরকে নিয়ে তোমার গাড়িটা পাকড়াও করে নিয়ে চলে এসেছি। সবাই জানবে ডাক্তার দময়ন্তী বাড়ি ফিরছে। কিন্তু না, দময়ন্তী সোজা আমার সঙ্গে যাবে গোয়াতে। আগে দক্ষিণেশ্বরে বিয়েটা হবে, তারপর। এসবের মানে কি? আমি কি কারো পণ্য নাকি? মানে কারো পণ্য না, তবে আমার হবে। বেশি বাড়াবাড়ি করলে না রাক্ষস মতে বিয়ে করব, তুলে নিয়ে যাব। কিন্তু আমার কিন্তু ভালো লাগছে না বুধবাবু। আমি কিন্তু পুলিশে খবর দেব। সে তুমি যা খুশি করতে পারো। আমি এবার পরিপক্কভাবে এসেছি। আমি কিন্তু শম্ভুকে ফোন করব। হ্যাঁ তো করো, শম্ভুকে ফোন করো। করো 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 করো, শম্ভুকে ফোন করো। ফোনটা আমি করে দেব। দময়ন্তী ঢোক গেলে বলে, সে আবার কি? তুমি রাজস্থানে গিয়েছিলে নাকি? হ্যাঁ, প্রেমিকাকে পেতে তার গন্ধ শুকতে শুকতে সেখানে চলে গেছি। কিভাবে যেন আমার দেখা হয়ে গেল আজকে একজনের সাথে। সে নিজেকে দময়ন্তীর বরদা হিসাবেই পরিচয় দিল। শুধু তাই নয়, দময়ন্তীর খোঁজ করছিল আর আমাকে বারবার বলে দিল সে যে আবার পিতা হতে চলেছে, এই কথা যেন দময়ন্তীর কানে না যায়। বড় বৌদি বেশ অসুস্থ, কিন্তু দময়ন্তী তো বড় বৌদি অন্তঃপ্রাণ। সে তো বছরে একবার হলেও গ্রামে যাবে, বৌদিকে দেখে দাদাকে বকাবকি করবে। তাই কি বর্দা গেছিল? বৌদি কেমন আছে? এই তো লাইনে এসো। আন্দাজে ঢিল মারলাম, ঠিক লেগে গেল। দেখো বুধো, বাজে কথা বলো না। বৌদির শরীরটা সত্যিই খারাপ। লাস্ট সেইবার বাচ্চা হতে গিয়ে বৌদি ভালো আছে, অপারেশন করা আছে, কার কোনো অসুবিধা নেই। কতগুলো মিথ্যে বলে তুমি আমার কাছ থেকে নিজেকে সরাতে গিয়েছিলে। আমি নিজের সম্পর্কে এবার যতটুকু বলার বলি। আমি বুদ্ধদেব দত্ত, আর বাড়ি আমার কলকাতাতেই। বাবা মা আমার সঙ্গেই থাকে। আমি তোমার একজন অন্ধপ্রেমিক, আর আমার কোনো বোন দিদি দাদা কেউ নেই। আমার ফাঁকা ঘর পূর্ণ করার জন্য তোমাকে নিয়ে যেতে চাই। তোমার ছোটবেলায় বিয়ে ঠিক ছিল শম্ভু সিংয়ের সাথে, কিন্তু তুমি তোমার সাহসিকতার পরিচয় দিয়ে শম্ভু সিংকে কাটিয়ে চলে এসেছো। শম্ভু সিং বর্তমানে 3 ছেলে আর 1 মেয়ের বাবা। এই যে তার ছবি, এই হলো তার ফোন নাম্বার, আর বর্তমানে তার টাক পড়ে গেছে। দময়ন্তী হাসতে হাসতে মরে, বলে, তুমি তাহলে এই কদিন এই জন্যই ডুমুরের ফুল হয়েছিলে? হ্যাঁ ম্যাডাম, আসলে প্রিয় জিনিসটাকে কাছে পাওয়ার জেদ আমার বরাবর। আর যখন তোমাকে দেখেছিলাম শুভর বিয়েতে, তখন থেকেই তোমার প্রতি আমি অন্ধ প্রেমে ডুবু ডুবু খাচ্ছি। তাই এবার গাড়ি রেডি আছে, চলো সোজা দক্ষিণেশ্বর। বিয়ে সেরে একেবারে সোজা হানিমুনে গোয়া। কিন্তু আমার যে এখানে অনেক কাজকর্ম পরে হবে। আপনি আমার দিদিমণির সাথে বাড়াবাড়ি করছেন কিন্তু। দেখুন, আরে দুদিনের ছোকরা। কি করবি তুই, কি করবি? বলে দময়ন্তীর কাছে এগিয়ে যায় বুধ। দময়ন্তীকে জড়িয়ে ধরে তাকে চুমু খায়। ছেলেটি রীতিমতো চিৎকার করছে। লোকজনকে ডাকাডাকি শুরু করে দিয়েছে। বেশ কয়েকটা ক্লিনিক তখনও খোলা। ডাক্তার বসেছেন, কিন্তু ঝড় বৃষ্টির কারণে অনেকেই সেখানে আসেনি। তবুও কয়েকজন বয়স্ক মার্কা লোক এসে বললেন, এসব কি হচ্ছে? ডাক্তার দিদিকে এমন করে বিচলিত কেন করা? এই মানুষটিকে আমার চেনা।
ইনি আমার 100তম পেশেন্ট, ওনাকে ছেড়ে দিন। খামোখা আমরা নিজেরাই চলো চলো, এটা ওদের নিজেদের ব্যাপার। থ্যাঙ্কস। থ্যাঙ্কস কেন? এই যে এতগুলো লোকের সামনে আমার এত সুন্দর একটা পরিচয় দেওয়ার জন্য। পরিচয় দিয়েছি, 100তম পেশেন্ট বলেছি, আর তো কিছু বলিনি। তুমি কিন্তু আমাকে প্রথম থেকে মিথ্যে কথা বলছো। দেখো, তোমার সঙ্গে শম্ভু সিংহের সম্পর্ক নিয়ে আমি খুব ভালো করেই জানি। তা একটা বিবাহিত সম্পর্কে জড়াতে তোমার অসুবিধাটা কোথায়? ভয় করে, খুব ভয় করে জানো তো। আমার বড়দা বড় বৌদিকে দেখি তো, একটা কন্যা সন্তান জন্ম হয়েছে বলে ওরা বছরের পর বছর সন্তান নিয়েই চলেছে। তাকে যে পালন করতে হবে, বড় করতে হবে, দায়িত্ব এড়াবার জন্য মানুষ এমন কিছু করতে পারে? চুপ করে বুদ্ধ তাকিয়ে থাকে দময়ন্তীর দিকে, দময়ন্তীও তার দিকে তাকিয়ে। তুমি কি চাও? আমি চাই বিয়ে অবশ্যই করব, কিন্তু আমার বড়দার ওই সন্তানগুলো, মেয়ে সন্তানগুলো, ওরা যাতে অবহেলিত না হয়, তাই ওদের দায়িত্ব নিতে। তার মানে তুমি বলতে চাইছো আমাদের কোনো সন্তান হবে না, এই তো? দময়ন্তী তাকায়, বুদ্ধ ওর কথায় সায় কাটে। 4 হাত এক হয়ে যায় ওদের মন্দির চত্বরে। লোকজন নিমন্ত্রিত হয়নি। দময়ন্তী বাড়ির লোককেও খবর দিয়েছিল, তারা আসেননি। বলেছেন, তোমার যেটা ভালো মনে হয় সেটা করো, আমরা বাধা দেব না। তুমি বড় হয়েছ, তুমি এখন স্বাধীন চেতা, তোমার সিদ্ধান্তের ওপরে আমরা কোনো সিদ্ধান্তই নিতে পারি না। দময়ন্তী জিজ্ঞেস করেছিল বড় বৌদিকে ওর মেয়েগুলো কেমন আছে। ওদের শরীর খুব খারাপ, জ্বর জারি এসেছে। ওয়েদার চেঞ্জের জন্য বৌদি, তুমি চিন্তা করো না, আমি খুব শিগগিরই গ্রামে আসব। আর 3 জন মেয়েকে আমায় দিতে পারবে বৌদি? তোমার তো সন্তানের অভাব নেই, মা ডাকেরও অভাব নেই। তুমি আমার মেয়েদের দায়িত্ব নেবে? নেব তো, নেব বলেই তো বিয়েটা করছি। একসময় দায়িত্ব এড়াবার জন্য বিয়ে করতে চাইনি শম্ভু সিংহের সাথে, আর এখন দায়িত্ব নেবার জন্য বিয়ে করছি। বৌদি, শম্ভু সিং, তার ছেলেপেলে বংশধর, তাদের কোনো খবর জানো তুমি? খবর বলতে শুনেছিলাম শম্ভু সিংয়ের এক ভাই নাকি ওখানেই কাজ করে, তুমি যেখানে থাকো সেখানে। আর সে নাকি আজও তার ভাইয়ের অপমানের কথা ভোলেনি। মানে? হ্যাঁ। খানিকক্ষণ চিন্তায় পড়ে যায় দময়ন্তী। তাহলে বুদ্ধ সেই ব্যক্তি নয় তো যে প্রতিশোধ নিতে চায় শম্ভু সিংয়ের অপমানের? তাহলে দময়ন্তী সম্পূর্ণ ভেঙে পড়বে, হতো আশাই করবে না এমন একটা সিচুয়েশনের। কি ভাবছো? চলো, ঘরে আমি ওয়েট করছি তোমার জন্য। হ্যাঁ, ওই বাড়ির লোকের সাথে কথা বলছিলাম। আচ্ছা বুদ্ধ, তোমার ফ্যামিলির মেম্বার তো কেউ এলো না? ফ্যামিলি মেম্বার, ওদেরকে আমি খবর দিয়েছিলাম। আসলে অনেক দূরে থাকে তো, যাতায়াতে অনেকটা খরচও লাগে। আর তুমি চিন্তা করো না, বিয়ের পরে তোমার ওই দাদা বৌদির কাছ থেকে তাদের 3টে মেয়েকে নিয়ে আসার পথে আমি ঠিক তোমার সঙ্গে আমার পরিবারের লোকের দেখা করিয়ে দেব। তার মানে ওরা এই শহরে থাকে না, অন্য শহরে থাকে? তুমি আমায় আগে বলনি তো। বলেছিলাম, তুমি তো কথায় কথায় লক্ষ্য করনি। রাত হয়ে যাচ্ছে দময়ন্তী, এখন চলো, আমাদের বিয়ে হয়ে গেছে। এখন আমাকে আর রূপসী রেখো না প্লিজ। কতদিন ধরে এই সময়টার জন্য আমি অপেক্ষা করেছি, চাতক পাখির মতো চেয়ে থেকেছি তোমার দিকে। এইবার আমার স্বপ্ন পূরণের পালা। প্লিজ দময়ন্তী, আমাকে আমাকে আর ওয়েট করিও না। দময়ন্তীও কথা বলতে পারে না। বুদ্ধ ওর ঠোঁটে ঠোঁট রাখে। বুকের কাছ থেকে আঁচল সরিয়ে দময়ন্তী তার এতদিনের জমিয়ে রাখা যৌবনের পিপাসা এবং যৌবনের অর্ঘ্য দান করতে যায় বুদ্ধকে। মনের সমস্ত সংশয় দ্বিধা সব কিছুকে উড়িয়ে দিয়ে ও একটা কথাই চিন্তা করে, বুদ্ধ এখন ওর স্বামী, অন্তত শম্ভু সিংহের মতো তো নয়। সে দময়ন্তীকে নিজের চলা ফেরায়
কোনো বাধা দেবে না, এটাই সব থেকে বড় ব্যাপার। আর তার থেকেও বড় ব্যাপার হলো এটা, দময়ন্তীকে এসে সন্তান নেবার জন্য জোরও করবে না। অন্তত এমন শর্তেই বিয়ে হয়েছে ওদের। কি করছো তুমি? প্রোটেকশন নেবে না? প্রোটেকশনের কি আছে, আজ আমাদের ফার্স্ট নাইট, এমন সময় প্রোটেকশন নিলে তো মজাটাই নষ্ট। না না, তুমি প্লিজ প্লিজ একটা প্রোটেকশন নাও, নাহলে আবার কি থেকে কি হয়ে যাবে। আর তারপরে তুমি আমার উপরে ভরসা করো। এত দূর ভরসা করে যখন তুমি বিয়ে করতে পারলে, তখন আমি তোমার পাগলামিতে বিশ্বাস করেছি, আর তোমাকে ভালোবেসেছি বুধো, সেই কারণে। তাহলে সেই ভালোবাসা দিব্যি দিয়েই না হয় আজ আমাদের মিলনটা হোক। দময়ন্তী আর কথা বলতে পারে না। পুরুষের শরীরের চাপে আর তার ঠোঁটের এবং জিভের স্পর্শে নারীর কথার শব্দ বোধহয় আটকে যায়। দময়ন্তীর ক্ষেত্রেও ঠিক তাই হলো। প্রতি ক্ষণে ক্ষণে দময়ন্তী কেঁপে ওঠে, আর বুধো ঘরে জ্বলা সেই লাল আলোয় দময়ন্তীর সমস্ত শরীরটাকে নিজের হাতে আবিষ্কার করে। শুধু আবিষ্কারই করে না, তার প্রত্যেকটি ক্ষণ হাত দিয়ে স্পর্শ করে উপলব্ধি করতে চায় দময়ন্তীর অত সুন্দর নরম তুলতুলে শরীরটাকে। কোথায় গেলি রে? এদিকে আয় আয়। মা, বাবা মারবে। বাবা মারবে না, এদিকে আয়। কি ব্যাপার? সকাল থেকে বসে রয়েছি, নাস্তা পানি কিচ্ছু নেই। দিচ্ছি, একটু ওয়েট করো। অনেক কষ্টে পেটের ওপরে হাত দিয়ে বাচ্চাটাকে সামলিয়ে উঠে দাঁড়ায় দময়ন্তী। ঘরের মধ্যে কচি কাচার কিলবিল। বুধো বসে রয়েছে একটা বড় খাটিয়ায়। দময়ন্তী বর্তমানে 9টি সন্তানের মা। চাকরি বাকরি সব কিছু তার উচ্ছন্নে গিয়েছে। সন্তান পালন আর সংসার করতে করতে দময়ন্তী ভুলেই গিয়েছে সে নিজেও যে একজন ডাক্তার। বিয়ের পরে গ্রামের বাড়িতে আসার পরই দময়ন্তীর জীবনের পরিবর্তন শুরু হয়। এখানে আসার প্রথম ধাপেই দময়ন্তী জানতে পারে বুধো আর কেউ নয়, শম্ভু সিংয়েরই ভাই, খুড়তুতো ভাই। শম্ভু সিং সেই দিনের প্রতিশোধের স্পৃহা আজও জ্বলে পুড়ে ছাই হয়ে যাচ্ছে। এরপরে বুদ্ধ নেয় আর এক স্টেপ। আমরা কিন্তু গ্রামে গিয়ে আমার দাদার 3 মেয়েকে নিয়ে আসবো। হ্যাঁ, নিয়ে তো আসবোই, সমস্ত খবরাখবর করাই আছে আমার। বুধোকে দেখে দময়ন্তীর পরিবারের লোক চিনতে না পারলেও বৌদি চিনতে পেরেছিল বুধোকে, কিন্তু বৌদি কিছু বলতে পারেনি। তার আগেই বৌদিকে ছাদ থেকে ধাক্কা মেরে বুধো ফেলে দেয়। পোয়াতি অবস্থায় বৌদির মৃত্যুর পর দাদার অতগুলো সন্তানকে পালন করার জন্য দাদাকে আবার বিয়ে করতে হয়। দময়ন্তী দিন কয়েক মতো থেকে 3টে সন্তানকে নিয়ে গাড়ি করে ফিরছিল। এমন সময় সামনে থেকে আরো একটি গাড়ি এসে ওই 3টে মেয়েকে জোর জবরদস্তি তুলে নিয়ে যায়। বুধো দময়ন্তীর পাশেই বসে নির্বিকার। দময়ন্তী চিৎকার করে, বলে ওদেরকে বাঁচাতে, কিন্তু বুধো যায় না। বুধো বলে, যা করেছে ঠিক করেছে, ব্যবসা করার জন্য ওদের জন্ম হয়েছে, তাছাড়া ওরা তোর পাপের ফলই তো ভোগ করবে। মানে আমি যা বলবো তুই যদি তা না শুনে চলিস, তাহলে তোর গোটা পরিবারটাকে শেষ করে দেবো। তোর জন্য আমার পরিবারের লোক কম অপমান সহ্য করেনি রে। আজ থেকে তুই আমার কেনা দাসী, যেমন ভাবে বলবো তেমন ভাবে চলবি, না হলে তোর পরিবারটাকে একেবারে শেষ করে দেব। যে কটা বাচ্চা আছে সে কটাকে তো শেষ করবই, তোর বৌদিটাকে খেয়েছি, এবার নতুনটাকেও খাবো। পরিবারের চাপে দময়ন্তীও পরিবর্তিত, সকল মেয়েদের মতো সেও নির্যাতিত। তবুও পরিবারের টানে দময়ন্তীও দমে গেল। সেও আর কিছুই করতে পারল না। পেটের সন্তানটাকে আগলে দময়ন্তী শরীরের শত পরিশ্রম সহ্য করে রান্না করছে। চোখ থেকে টপ টপ করে জল পড়ছে তার। কিছুদিন আগেও ফোন করেছিল প্রিয়া। আকাশের সাথে বুধোর এখন কোনো রকম সম্পর্ক নেই। বন্ধুমহলের সকলের সাথেই সে সম্পর্ক চুকিয়ে চিরদিনের জন্য গ্রামে চলে এসেছে। শুধু চলে আসেইনি, সেখানকার চাকরিও ছেড়ে দিয়েছে সে। গ্রামে তাদের অনেক জমি জায়গা, এইখানে চাষবাস করে বুধোর শরীরেরও পরিবর্তন হয়েছে। মোটা পেল্লাই শরীরটা, প্রতিদিন হুকুম মারে বউয়ের ওপরে,
আর রাত হলে তাকে উলঙ্গ করে তার পোয়াতি অবস্থার ওপরেও চেপে বসে এবং শরীরের সমস্ত শক্তি দিয়ে তার ঔরস্তার গর্ভে বারবার প্রবেশ করিয়ে তাকে পোয়াতি করেই চলেছে সে। চোখ থেকে টপ টপ করে জল পড়ে দময়ন্তীর। পুরনো ছবিটা দেখে আর কাঁদে। মনে মনে বলে, এই জন্যই বোধহয় আজও প্রতিবাদী হয়েও আমি প্রতিবাদ করতে পারি না। তার একটাই কারণ, পরিবারের প্রতি প্রচন্ড পরিবারে মায়ার টান। কেমন লেগেছে আজকের গল্প কমেন্ট বক্সে কমেন্ট করতে একদম ভুলবেন না। ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন এবং আপনাদের প্রিয় চ্যানেল শিল্প সাহিত্য বাই বৈশাখী সাবস্ক্রাইব করে বেল বাটন প্রেস করে পাশে থাকতে একদম ভুলবেন না বন্ধুরা। দেখা হবে খুব শিগগিরই আগামীকাল সম্পূর্ণ নতুন একটি ভিন্ন স্বাদের গল্পের সঙ্গে। আপনাদের সকলের উপস্থিতি একান্তভাবে কামনা করি। সকলে খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং একইভাবে সাহায্য এবং সহযোগিতার হাত বাড়িয়ে দেবেন। সবাই ভালো থাকবেন। শুভরাত্রি।